নাইজেরিয়ায় অপহৃত ১৩০ জন স্কুল শিক্ষার্থীকে উদ্ধার। নাইজেরিয়া কর্তৃপক্ষ বলেছে, দেশের মধ্যবর্তী নাইজার প্রদেশের একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত বাকি ১৩০ জন স্কুল শিক্ষার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। নাইজেরিয়া সরকার এই শিশুদের মুক্ত করে আনার ঘটনাকে বিজয়ের ও স্বস্তির মুহূর্ত বলে বর্ণনা করেছে। গত ২১ নভেম্বর পাপিরির সেন্ট মেরি ক্যাথলিক স্কুল থেকে ২৫০ জনের বেশি শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়। এ মাসের শুরুতে প্রায় ১০০ শিশুকে অপহরণকারীরা মুক্তি দিয়েছিল। কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে, বাকি ১৩০ শিশু ও কর্মীর সবাইকে মুক্ত করা হয়েছে। তারা বলেছে, আর কোনো শিক্ষার্থী অপহরণকারীদের হাতে বন্দী নেই। গতকাল রোববার নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা বলেন, এখন পর্যন্ত মুক্ত হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৩৫ জন। এই ঘটনায় ঠিক গৃহবন্দী থাকার আবেদন খারিজ, কারাগারেই থাকতে হচ্ছে নাজিব রাজাককে। কারাগারে নয়, গৃহবন্দী থেকে নিজের বাকি কারাদণ্ড ভোগ করার আবেদন করেছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কিন্তু আজ সোমবার দেশটির আদালত তার এই আবেদন খারিজ করে দিয়েছে। দুর্নীতির মামলায় কারাবাসে থাকা নাজিবের জন্য এটি একটি বড় আঘাত। নাজিবের বিরুদ্ধে লাখ লাখ ডলারের আলোচিত এই দুর্নীতির মামলাটি 1MDB আর্থিক কেলেঙ্কারি নামে পরিচিত। মালয়েশিয়া ছাড়া আরও কয়েকটি দেশে এই মামলা নিয়ে তদন্ত হয়েছে। নাজিবের বিরুদ্ধে এই কেলেঙ্কারি সংশ্লিষ্ট আরও একটি মামলার রায় এ সপ্তাহে আসার কথা রয়েছে। ২০২২ সালে এই মামলায় নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার সাজা কমিয়ে অর্ধেক করা হয়। ৭২ বছর বয়সী নাজিব এখন তার ৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের অগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। নাজিবের আইনজীবীরা তার সাজার বাকি মেয়াদ গৃহবন্দী থেকে কাটানোর অনুমতি দেওয়ার আবেদন করেছিলেন। আদালতে তাদের যুক্তি ছিল, মালয়েশিয়ার সাবেক জাপানে বন্ধ থাকা বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটি আবারও সচল করার প্রস্তাব অনুমোদন। জাপানের নিগাতায় বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিবাজাকি কারিওয়াকে আবারও সচল করার পরিকল্পনার সমর্থন দিয়েছে দেশটির আঞ্চলিক পরিষদ। এর মধ্য দিয়ে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রটি চালুর প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল জাপান। এর আগে গত মাসে প্রশাসনিক অঞ্চল নিগাতার গভর্নর হিদেও হানাজুমি বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু করার বিষয়ে অনুমোদন দেন। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ৩টি চুল্লি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় জাপানের কর্তৃপক্ষ কাশিওয়াজাকি কারিওয়া সহ বেশ কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়। তবে এখন জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার AI এর ব্যবহারকে কেন্দ্র করে বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণের জন্য জাপান পারমাণবিক সক্ষমতাকে পুনরুজ্জীবিত করতে চায়। কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান নিগাতা অঞ্চলে। সেখানকার আঞ্চলিক পরিষদ আজ সোমবার এ সংক্রান্ত একটি অতিরিক্ত বাজেট বিলের ওপর ভোটাভুটি করে। গভর্নরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একটি সম্পূরক প্রস্তাবও এর অন্তর্ভুক্ত ছিল। পরিষদের ৫৩ জন সদস্যের বেশিরভাগই দাঁড়িয়ে সমর্থন জানানোর পর স্পিকার বলেন, সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অনুমোদন করবে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। আঞ্চলিক পরিষদে অনুমোদন পাওয়ার পর তারা এখন এটিকে আবারও চালুর জন্য চূড়ান্ত অনুমতি পেতে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার কাছে যাবে বলে আশা। মস্কোয় গাড়িতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত। রাশিয়ার মস্কোয় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার তার গাড়ির নিচে স্থাপিত একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে। আজ এক বিবৃতিতে রাশিয়ার অনুসন্ধান কমিটি এসব কথা বলেছে। রাশিয়ার অনুসন্ধান কমিটি গুরুতর অপরাধের ঘটনাগুলো তদন্ত করে থাকে। এই কমিটি বলেছে, তারা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে। সারভারভ ছিলেন জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান। ধারণা করা হচ্ছে, এই হামলার ঘটনার সঙ্গে ইউক্রেনের বিশেষ বাহিনীর যোগসূত্র আছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের ওপর হওয়া একাধিক হামলার ঘটনায় কিয়েভকে দায়ী করেছে ক্রেমলিন। রাশিয়া ও দেশটির নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে।